একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হচ্ছে, কিছু করা হচ্ছে না। সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে, এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত, যে না না এগুলো করো না, এগুলো আর করার দরকার নেই? 26-এর নির্বাচনের মুখে বঙ্গ বিজেপিকে বিপাকে ফেলে তৃণমূলের জয়ের রাস্তা সুগম করাটাই কি উদ্দেশ্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো স্ট্র্যাটেজি? নাকি সাধারণ নাগরিক হিসেবে যে প্রশ্ন আমার আপনার মনে ঘুরছে সেই প্রশ্নই জনসমক্ষে তুলে আনলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ এই প্রতিবেদনে সেই কৌশল নিয়েই আলোচনা করব আমরা। আসল রহস্যের পর্দা ফাঁস করার চেষ্টা করব। যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে ইতিমধ্যেই দানা বেঁধেছে, বাংলার মানুষ জানতে চাইছে হঠাৎ কেন অন্য সুরে গান গাইছেন অভিজিৎ, তার পেছনে আসল খেলাটি কি? আদৌ কি কোনো খেলা, নাকি একেবারে ভোটের মুখে বাংলার আম জনতার মনের মধ্যে তৈরি হওয়া প্রশ্নগুলো তুলে ধরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন বিবিধ নিউজ, আমি আপনাদের সঙ্গে দেবাশিস। এতক্ষণ পর্যন্ত অন্তত আপনারা সমস্ত মিডিয়ার কল্যাণে জেনে গিয়েছেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেসুরো গাইতে শুরু করেছেন। দেখুন, সাদা চোখে মনে হতেই পারে বিচার ব্যবস্থা, ইডি, সিবিআই, কেন্দ্রীয় সরকার এ সমস্ত কিছুর বিরুদ্ধে মুখ খুলে বিজেপিকে সমস্যায় ফেলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর এর ফলে 26-এর ভোটে তৃণমূলের জয়ের রাস্তা সুগম হবে। কিন্তু না, এতটাই সহজ নয়। বিচক্ষণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য নিয়ে দুয়ে দুয়ে চার করলে বোধহয় ভুল হবে। একটু বিষয়টির গভীরে গিয়ে খুঁজলে দেখা যাবে আজ অভিজিৎ বাবু যে কথা বলতে শুরু করেছেন সেই কথা বাংলার আম জনতার মনের কথা। শুধু মনের কথাই নয়, ভারতীয় জনতা পার্টির বঙ্গ ব্রিগেডের বহু নেতা নেত্রী কর্মীদের মনে এই প্রশ্ন দানা বাঁধছে, এই কথা দানা বাঁধছে। হয়তো পার্টি গাইডলাইন অনুযায়ী তারা বলতে পারেন না, কিন্তু বহু বিজেপি কর্মী সমর্থকরা মনে মনে ভাবেন এই কথাগুলো। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এছাড়া আমজনতার একটা অংশ তো রাস্তাঘাটে, চায়ের দোকানে প্রশ্ন করেন তৃণমূলের সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। তবুও কেন এখনো পর্যন্ত সেই দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছানো গেল না? তাহলে কি এর পেছনে রয়েছে অন্য কোনো খেলা? তা খোঁজার আগে প্রথমেই আপনাদের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাইকোর্টের বিচারপতির চেয়ারে থাকাকালীন যে সমস্ত যুগান্তকারী মারকাটারি রায়দান করেছিলেন, যার ফলে একেবারে বাংলার তৃণমূল সরকারের ভিত নড়ে গিয়েছিল, দেশ জুড়ে ছিছি রব পড়ে গিয়েছিল, সেই সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া দরকার। আপনাদের সামনে এই প্রতিবেদনে সেগুলো তুলে ধরবো, কারণ মানুষের স্মৃতিশক্তি বড়ই দুর্বল। আর তাছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য বুঝতেও সাহায্য করবে অতীতে ঘটে যাওয়া এই ঘটনাগুলি। অনেকে হয়তো ইতিমধ্যে ভুলে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই সমস্ত দিনের কথা। চাকরিতে নিয়োগ প্রার্থী থেকে শুরু করে সাধারণ আমজনতা একটা সময়ে হাইকোর্টের এজলাসে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন বিচারের আশায়, কিন্তু অন্য কোনো বিচারপতির কাছে যেতে চাইতেন না। তাদের সময়ের পর সময় অপেক্ষা করতে দেখা যেত, যাতে তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছেই বিচার চাইতে পারেন। এহেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু একটা সময় জনতার মাসিহা হয়ে উঠেছিলেন। মানুষ প্রায় ভগবানের রূপে তাকে দেখতে শুরু করেছিলেন। কিন্তু সেটা তো এমনি এমনি আর তৈরি হয় না, হয়ওনি। তার পেছনে আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরাট ভূমিকা। 2021 সাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান করে তৃণমূল সরকারের পোল খুলে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 12টিরও বেশি দুর্নীতির তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৎকালীন কমিশনের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তারের নির্দেশ জারি করেন। ভাবতে পারেন? আর সেই সময়ই বাংলার রাজনীতি সহ দেশ জুড়ে ঝড় বয়ে যায়। চোখের সামনে স্পষ্ট হয়ে যায় তৃণমূল সরকারের মদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ছবিটা। এরপরেই 2022 সেপ্টেম্বর মাস হাজার হাজার চাকরি প্রার্থীদের অধিকার রক্ষার জন্য অবৈধভাবে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিল তাদের অপসারণের নির্দেশ দেন এবং ওয়েটিং লিস্টে থাকা যে সমস্ত যোগ্য প্রার্থী তাদের চাকরিতে নিয়োগের নির্দেশও জারি করেন। 2023 সালের জুলাই মাস হাইকোর্টের এজলাসে বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল এরকম 907 জন শিক্ষকের অপসারণের নির্দেশ দিয়ে সেই লিস্ট সর্বসমক্ষে আনতে বলেন।
2023 থেকে 2024 শ্রমিকদের অধিকার রক্ষায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুগান্তকারী রায় ঘোষণা করেছিলেন, যার ফলে শ্রমিকেরা সেই সময়ে দুই হাত তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন। বহু নিয়োগকর্তা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা নিয়ে ভুরি ভুরি দুর্নীতি করেছেন। সেই অভিযোগেই মামলা দায়ের হয়। তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন সেই সমস্ত নিয়োগকর্তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার এবং তার সঙ্গে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জারি করেন। তবে এখানে একটা কথাই বলতে হয়, এই শ্রম আইন সংক্রান্ত মামলায় নির্দেশ জারির রায়দান করার সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা করেন যে বিচারকালীন কাজ শেষ হওয়ার পর তিনি সরাসরি রাজনীতির ময়দানে নামতে চান, যাতে যে উদ্দেশ্য তার রয়েছে তা সফল যেন হয়। আর এরপরই দেখা যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন এবং তমলুক লোকসভা থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। একটু পেছনে ফিরে খেয়াল করলে দেখতে পাওয়া যাবে, যে সময় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন তখন তৃণমূল সহ একাধিক দল তার রায়দান সম্পর্কে অনেক প্রশ্ন তুলেছিলেন, সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। অভিজিৎ বাবুকে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি সিপিআইএম, কংগ্রেসের মতো রাজনৈতিক দলে যোগদান করলেন না, কিংবা তিনি যখন সাধারণ মানুষের কাছে এতটাই জনপ্রিয়তা পেয়েছেন, জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন, তাহলে নিজের রাজনৈতিক দল কেন তিনি গঠন করেননি, কেন বিজেপিতেই যোগদান করলেন অভিজিৎ গাঙ্গুলি। তার সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছিলেন সেই সময়। বাংলার রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে টক্কর দিতে গেলে শক্তিশালী খুঁটির প্রয়োজন, তাই তৃণমূলকে বাংলার মসনদ থেকে হটাতে গেলে সেই শক্তিশালী খুঁটি হলো বিজেপি, এমনটাই মত ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অন্য কোনো রাজনৈতিক দল বা নিজের দল তৈরি করার চেষ্টা করলে ময়দানে দাঁড়িয়ে লড়াই দেওয়া সম্ভবপর হতো না। এহেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে যে দলের সাংসদ, সেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেই তোপ দিয়েছেন। শুধু দলীয় নেতৃত্ব নয়, কেন্দ্রীয় সরকারের একাধিক কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এক নজরে একটু দেখে নেওয়া যাক। একাধিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলছেন, বিজেপি বাংলা থেকে তৃণমূলকে আদৌ হারাতে চায় কিনা সেটাই একটা বড় প্রশ্ন। এক্ষুনি তার মধ্যে তিনি যাবেন না, আগামী দিনে প্রয়োজন হলে তিনি বলবেন। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়েও তিনি নিশানা করেছেন। তার কথায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সত্ত্বেও তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা নেত্রীদের বিরুদ্ধে যেসব মামলা, সেই সব মামলার অগ্রগতি হচ্ছে না। এমনকি কাস্টোডিয়ান ইন্টারোগেশন অর্থাৎ হেফাজতে নিয়ে জেরা করার যে চেষ্টা, সেটাও করছে না সিবিআই ইডি অফিসাররা। হাইকোর্টে বিচারপতি থাকাকালীন তার সামনে সিবিআই ইডির অফিসাররা একাধিকবার ধমক খেয়েছেন। তাদের তদন্তের কাজে যে গা ঢিলেমি মনোভাব, সেই বিষয়ে অভিজিৎ বাবু তাদের বারবার সতর্ক করে দিয়েছেন। এমনকি তাদের উপর কড়া পদক্ষেপ হতে পারে বলেও সাবধান বাণী শুনিয়েছিলেন। বর্তমানে বিজেপির সাংসদ হয়েও কিন্তু সেই ভূমিকা থেকে তিনি সরে যাননি। পাশাপাশি যখন রাজ্য জুড়ে এসআইআর প্রসেস চলছে, ঝাড়াই বাছাই চলছে ভোটার লিস্টে, ঠিক সেই সময় নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যখন রাজ্যে ভোটার লিস্টে কারচুপি করার জন্য 4 জন অফিসারের বিরুদ্ধে কমিশন রাজ্য সরকারকে এফআইআর দায়ের করতে বলে, তখন রাজ্য সরকার তা করেনি। কিন্তু বিভিন্নভাবে বড় বড় হুঙ্কার ছাড়লেও শেষ পর্যন্ত কমিশন রাজ্য সরকারকে সেই এফআইআর দায়ের করাতে পারেনি বা নীরব থেকে গিয়েছে। এটা কেন? এমনিতেই বর্তমানে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। এই প্রতিবেদনে সেই আলোচনায় না গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ভূমিকায় চলে যাওয়ার কারণ খুঁজে দেখতে গিয়ে যা উঠে আসছে, তা শুনলে চমকে যেতে পারেন। আমজনতার কথা ছেড়ে দিন, বঙ্গ বিজেপি ব্রিগেডের অন্দরের বহু নেতা নেত্রী কর্মীদের মনে কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে খোলাখুলি বলে দিয়েছেন। অনেকেই হয়তো তাকে মেলাইন করার চেষ্টা করতে পারেন, কিন্তু আসল বাস্তব তো এটাই। এর আগেও দেখা গিয়েছে শুভেন্দু থেকে সুকান্ত বিজেপি রাজ্য স্তরের নেতৃত্বকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে, সমালোচনা করতে, যদিও তাদের হাতে পায়ে দলীয় শিকল বাঁধা রয়েছে বলে তারা এরপর বিশেষ এগোতে পারেননি। কিন্তু প্রাক্তন বিচারপতির তো আর সেই শিকল বাঁধার ব্যাপারটা নেই, এমনটাই মনে করেন তিনি। যেটা স্পষ্ট দেখছেন সেটাই স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরেছেন। আর তার এই ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় এলে সিএম অভিজিৎ গাঙ্গুলি। ভাবতে পারছেন? যদিও নেট দুনিয়ায় এই বক্তব্য ভাইরাল হচ্ছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন অজিত বাবু এতখানি বিরক্তি প্রকাশ করলেন? তার বিরক্তি প্রকাশের কারণ কি একটু খুঁজে দেখা যাক। এই প্রতিবেদনেই আপনারা জবাব পেয়ে যাবেন। সম্প্রতি বিহারে বিধানসভা নির্বাচন চলছে।
প্রথম পর্যায়ে শেষ, দ্বিতীয় পর্যায়ে 11ই নভেম্বর ভোট। আচ্ছা বলুন তো, বিহার নির্বাচনে বিজেপি জেডিইউ জোটের বিরুদ্ধে আরজেডি কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল লড়াই করছে, যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের শখের ইন্ডিয়া জোটের শরিক ছিল। একটিবারের জন্য কিন্তু তিনি বিহার জনসভায় তাদের হয়ে কোনো প্রচারে যাননি বা নির্বাচন সংক্রান্ত কোনো কাজকর্মে অংশ নিতে দেখা যায়নি। সেই ইন্ডিয়া জোটের হয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলা চড়িয়ে সরব হতে দেখা যায় না। এটা হতে পারে 26-এর নির্বাচন সামনে তাই। তাহলে কি এখানেই লুকিয়ে রয়েছে আসল গল্প? এই গল্পের কারণেই কি বাংলায় সিবিআই ইডি হাত গুটিয়ে বসে রয়েছে? এই কারণেই কি দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার পেশ করা চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছত্রে ছত্রে থাকলেও কোনো অ্যাকশন নিতে দেখা গেল না? কেন্দ্রীয় বিজেপি কি তাদের প্রয়োজন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করছে, আর তার বিনিময়ে বাংলায় হিটলারি শাসন চলছে? বিরোধী দল বিজেপির সাংসদ বিধায়করা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়েও হামলা চালানো হয়েছে। তৃণমূল স্তরের কর্মীরা তো ইতিমধ্যেই ভয় পেতে শুরু করেছেন বিভিন্ন জায়গায়। যদিও এই নিয়ে বিতর্ক থাকবে, তার জন্য দায়ী কে? শুভেন্দু সুকান্তরা যা খোলাখুলি বলতে পারছেন না, সেই কথাটাই বলেছেন অভিজিৎ বাবু। তবে তার এই ঝোড়ো ব্যাটিং চালানোর পরেও বঙ্গ বিজেপির কোনো কুশীলবকেই কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করতে দেখা যায়নি, কারণ তারাও জানেন যেটা সাধারণ মানুষের প্রশ্ন। অন্তত এখনো পর্যন্ত শোনা যায়নি। শুধুমাত্র উত্তরবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষ একটু ব্যতিক্রম। তবুও তিনি খুব রেখে ঢেকে একটা কথা বলেছেন, তা হলো এই মুহূর্তে তৃণমূলকে সরানোটাই তাদের একমাত্র উদ্দেশ্য। বিভ্রান্ত যাতে কেউ না হয় সেই দিকে নজর দেওয়া প্রয়োজন। এখন প্রশ্ন হলো, অভিজিৎ বাবু তো সেই একই কথা বলছেন। তার বিজেপিতে যোগদানের উদ্দেশ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদ থেকে সরিয়ে দেওয়া। এটা তো ঠিক। তিনি তো আর মমতা অভিষেককে বাংলায় ফের ক্ষমতায় যাতে নিয়ে আসা যায় এরকম কোনো ভাবনা থেকে এই মন্তব্য করেননি। বঙ্গ বিজেপির অস্বস্তির পরিবেশ কিছুটা তৈরি হলেও তাতে কিন্তু আখেরে তৃণমূলের আনন্দিত হওয়ার কিছু নেই। কারণ অভিজিৎ বাবু সরাসরি মোদির প্রতি এই বার্তা থেকে যদি দিল্লি নেতৃত্ব একটু নড়ে চড়ে বসে, সিবিআই ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে সক্রিয় করে কড়া অ্যাকশনে নামতে নির্দেশ দেয়, তাহলে কিন্তু মমতা অভিষেকের কপালে ভাঁজ পড়তে বাধ্য। আর তাতে কিন্তু তৃণমূলকেও 26-এর ভোটে প্রমাদ গুনতে হতে পারে, পাশা উল্টে যেতে পারে যে কোনো সময়। কিন্তু ওই যে শুধুমাত্র সিবিআই ইডি ব্যবহার করে বিজেপিকে জয়ের রাস্তা সুগম করে দেবে, এই ভাবনা আবার অনেক বিজেপি নেতাদের মাথায় একেবারেই সংক্রমিত রোগের মতো চেপে বসে আছে। ময়দানে নেমে তাদেরকে লড়াই করতে দেখা যায় না। তার প্রমাণ এমনিতেই এখন এসআইআর প্রসেসে পাওয়া যাচ্ছে। তবে এই যে এই মুহূর্তে অভিজিৎ বাবুর মন্তব্যে বঙ্গ রাজনীতিতে ঝড়ের যে একটা স্পেল চলছে, সেখানে আবার তাল কেটে দিয়েছেন তিনি নিজেই। একসময় বিচারপতির আসনে থাকলেও তিনি পশ্চিমবঙ্গে 355 ধারা জারির একটি প্রশ্ন তুলে দিয়েছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে বাংলার সার্বিক চিত্র কিন্তু সেই জায়গায় পৌঁছে যায়নি যে 355 ধারা জারি করতে হবে। তিনি বলেছেন পুলিশকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে এনে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার কথা। হ্যাঁ, হয়তো তার এই মন্তব্য একাংশ সঠিক। যদি নিরপেক্ষ পুলিশ প্রশাসনের দ্বারা নির্বাচন পরিচালনা করা যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো ভোটের অনেক ছবি বদলে যেতে পারে। কিন্তু 355 ধারা জারি করার মতো পরিস্থিতি কি আদৌ বাংলায় এখনো ঘটেছে? আর এই দাবি কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্ন কিন্তু এবার তুলে পাল্টা ময়দানে নামতে পারে তৃণমূল। কারণ ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একাধিকবার প্রমাণিত হয়েছে যে গণতান্ত্রিকভাবে কোনো সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করলে লাভের চেয়ে লোকসান বেশি হয়। ফলে অন্যান্য প্রসঙ্গে অভিজিৎ বাবুর মন্তব্যের সঙ্গে আমজনতা থেকে শুরু করে বঙ্গ বিজেপি ব্রিগেডের অনেকেই একমত হলেও 355 ধারা জারি নিয়ে বিজেপির নেতারা তাকে কতটা সমর্থন করবেন এটা একটা প্রশ্ন, কিংবা রাজ্যের সাধারণ মানুষ। এর ফলে উল্টো প্রতিক্রিয়া হতে পারে। তবে এটাও ঠিক, এই কথা হয়তো অভিজিৎ বাবু কৌশলেই বলেছেন, যাতে মমতা সরকারের পাশাপাশি মোদী সরকারের উপরেও চাপ তৈরি করে রাখা যায়। তমলুক থেকে বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফ্রন্ট ফুটে লড়াই ছাড়া এটা সম্ভব হতো না, এটা সবাই জানেন। তাই পাশাপাশি এই প্রশ্ন উঠছে, শুভেন্দুর মনের কথাই কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলে ধরে দিল্লির বিজেপি নেতৃত্ব সহ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রচ্ছন্ন বার্তা দিয়ে রাখলেন? যাই হোক, এই সম্পর্কে কিছু স্পষ্ট জানা না গেলেও রাজনীতি তো সম্ভাবনার শিল্প, তাই একেবারে ফুৎকারে এই কৌশলকেও উড়িয়ে দেওয়া যাবে না। এখন অপেক্ষা শুধু এটাই, এই যে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন অভিজিৎ বাবু, সেটা কতখানি সফল হতে পারে।
সেটাই দেখতে হবে, এখন আমাদের অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। বঙ্গ রাজনীতির রঙ্গ তামাশা দেখতে আপনাদের চোখ থাকুক বিবিধ নিউজ চ্যানেলে। নমস্কার।